जय हरिचाँद, जय गुरुचाँद, जय भीम, जय जोगेंद्रनाथ, जय संविधान। आज के हमारे आम्बेडकर मिशने अपना जरा समवेत हुए परम पूज्य बाबा साहेब डॉक्टर भीमराव आम्बेडकर 134तम जन्मोत्सवे हाजिर हुए सबाई के आमार पक्ष থেকে शुभेच्छा और संग्रामी अभिनंदन। আমরা বাবা সাহেবের যে জন্মোৎসব পালন করছি, আজকে মূলত আমি ছোট্ট করে বলার চেষ্টা করব যে বাবা সাহেবকে আমরা কেন স্মরণ করব বা বাবা সাহেব আমাদের জন্য যে মেসেজ রেখে গেছিলেন তার থেকে আমরা কতটা দূরে আছি বা কি করণীয় ছিল বা কি অবস্থায় আছি বা বর্তমানে আমার সমাজের অবস্থা কি আছে। আপনারা জানেন যে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন হচ্ছে সমতার উপরে প্রতিষ্ঠিত প্রতিনিধিত্বমূলক একটি সমাজ ব্যবস্থা, যেখানে জাতপাত থাকবে না, যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, যেখানে ধনী দরিদ্র থাকবে না, অর্থাৎ সামাজিক যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ বা সামাজিক গণতন্ত্রের যে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, সেই সঙ্গে সামাজিক যে মর্যাদা বোধ, সেই বোধে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর। তো তার চলার পথ খুব মসৃণ ছিল না, আপনারা কম বেশি সবাই জানেন, ফলে সেদিকে আমি যাচ্ছি না। আজকে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই উত্তরণের পথে কিভাবে বাবা সাহেব আমাদেরকে নিয়ে গেছিলেন, তার যোগ্য সঙ্গত কি করে ঠাকুর গুরুচাঁদের যারা সুযোগ্য উত্তরসূরি ছিলেন, মহাপ্রাণ যোগনাথ মন্ডল কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে আমাদেরকে এগিয়ে চলেছিলেন, সেগুলোকে জাস্ট আপনারা জানেন, একটু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া। কারণ মানুষ ভুলে গেলে তাদেরকে স্মরণ করাতে হয়। এই কারণে আমরা অ্যালার্ম দিই, ঘুম থেকে উঠতে দেরি হয় কেন, কারণ আমরা প্রত্যেকেই ঘুমিয়ে আছি, তাই অ্যালার্ম দেওয়ার জন্য আপনাদের কাছে আসা। আপনারা জানেন যে এই ভারতবর্ষ, সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি ধরি, আমরা শেষ রাজ ক্ষমতা ভোগ করতাম সেটা হচ্ছে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কেননা এই সময় মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ, ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে তারা মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। আর পরবর্তী সময়ে আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি, তাহলে শেষ আমরা রাজ ক্ষমতা কায়েম করেছিলাম সেটা 1130 সাল পর্যন্ত। কারণ এই সময় বাংলার বুকে পাল শাসকরা তারা তাদের শাসন ক্ষমতা কায়েম রেখেছিল। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ কেন, মানে বিশ্বের ইতিহাসে রাজা যে নির্বাচিত হয় এটা পাল শাসকরা দেখিয়েছিলেন। 750 খ্রিস্টাব্দে গোপাল পালকে বাংলার প্রথম নির্বাচিত রাজা করেছিলেন। যে রাজা নির্বাচিত হয় তার রাজ্যে যে শাসন পরিচালনা হয় কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, কতটা তার সমাজে বা তার যে অধীনস্থ যে সমস্ত প্রজারা তারা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সর্বক্ষেত্রেই তারা ক্ষমতা সম্পন্ন ছিল। এহেন একটি সাম্রাজ্যের পতন হয় 1130 সাল এবং তার পরবর্তী সময়ে 1830 সালে মাত্র 18 বছর বয়সে ঠাকুর হরিচাঁদ আমাদের জন্য সূক্ষ্ম সনাতন ধর্ম তথা মধ্য ধর্মের প্রচার প্রসার করেছিল। তাহলে মাঝখানে 1130 আর 1830 এর মধ্যে প্রায় 700 বছর। এই 700 বছর আমাদের ভারতবর্ষে আমরা যারা বহুজন সমাজের মানুষ আছি তারা কি কিভাবে শাসিত হয়েছি। এক, শরীয়তি আইন দ্বারা শাসিত হয়েছে। এক, মনু সংহিতা দ্বারা শাসিত হয়েছে। এক, আমরা ব্রিটিশদের যে কাউন্সিল অ্যাক্ট বা বিভিন্ন যে রেগুলেশন অ্যাক্ট যেগুলো ছিল এগুলো দ্বারা শাসিত হয়েছে। অর্থাৎ আমরা এই ভারতবর্ষের যে সংবিধান দ্বারা শাসিত হওয়ার পূর্বে আমরা এই বিভিন্ন ধর্মীয় শাস্ত্র
অনুযায়ী শাসিত হতাম। এবং এই ধর্মীয় শাস্ত্র, যেমন মনুসংহিতার কথা বললাম বা শরিয়তি আইনের কথা বললাম, যে আইনের ক্ষেত্রে দেখা গেছে যে শূদ্র সমাজ, তৎকালীন সময়ে যে ডিপ্রেস ক্লাসেস বা অস্পৃশ্য যারা, আনটাচেবলস যারা কমিউনিটি রয়েছে, তারা এবং মহিলারা ইরেসপেক্টিভ অফ কাস্ট, এটা উচ্চ বর্ণের মহিলারা এবং সোকল্ড নিম্ন বর্ণের যারা নিম্ন বর্গের মানুষ ছিল, তারাও এই মনুসংহিতার দ্বারা নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত হয়েছে। অর্থাৎ একজন মানুষ যদি তার মানব অধিকার না থাকে, যদি তার মৌলিক অধিকার না থাকে, তাহলে তারা কেমন জীবন যাপন করবে? তারা ইতর পশুরের থেকেও নিম্ন মানের জীবন যাপন করতে বাধ্য হবে। এটাই আপনারা আমার সঙ্গে একমত কি? একটা মানুষের যদি মৌলিক অধিকার না থাকে, মানব অধিকার না থাকে, তাহলে সে মানুষ বলে পরিগণিত হতে পারে। তাই এই মনুসংহিতার যে শাসন বা মনুস্মৃতির যে শাসন আমাদের উপরে লাগু হয়েছিল, এই মনুসংহিতার শাসন আমাদের থেকে কি কি কেড়ে নিয়েছিল? আমরা যে মানুষ, আমাদের সত্তাকে কেড়ে নিয়েছিল, আমাদের সামাজিক মর্যাদাকে কেড়ে নিয়েছিল, আমাদের শিক্ষার অধিকারকে কেড়ে নিয়েছিল, আমাদের অর্থনৈতিক অধিকারকে কেড়ে নিয়েছিল, আমাদের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিয়েছিল। তাই তো নাকি? আর এই সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা যারা রয়েছেন, এই মহিলাদেরও আরো খুব খারাপ ভাবে তারা সমস্ত অধিকারকে হরণ করেছিল শুধুমাত্র ধর্মীয় শাস্ত্রের নিষ্ঠুর বিধানের বলে। এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের প্রায় 85% মানুষ প্রায় নৃপশুর মতো জীবন যাপন করছেন। এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিম প্রান্তে যদি দেখি, তাহলে আমাদের জ্যোতিরাও ভুলে, দক্ষিণ ভারতে যদি দেখি রামস্বামী পেরিয়ার, নাইকার এবং নারায়ণ গুরু, পূর্ব ভারতে যদি দেখি ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদ এবং মহাপ্রাণ জগন্নাথ মন্ডল, যদি আমরা পাঞ্জাবের দিকে তাকাই তাহলে রবিদাস থেকে শুরু করে, ঘাসিদাস থেকে শুরু করে, তাই তো, যে আদি ধর্ম মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের এই যে সমস্ত হারিয়ে ফেলা অধিকার, এই সমস্ত মৌলিক বা মানবিক অধিকারকে পুনর অর্জিত করবার জন্য তারা একযোগে আন্দোলন করেছিলেন। তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন আমাদের ঠাকুর হরিচাঁদ এবং তার পরবর্তী যে সুযোগ্য নেতৃত্ব, তার সুযোগ্য উত্তরাধিকারী ঠাকুর গুরুচাঁদ আমাদের জন্য এই লড়াইটা লড়েছেন। এবং আজকে যে আমরা স্বাধীন ভারতবর্ষে যে সংবিধানিক, যে আইনি যে সুযোগ সুবিধা ভোগ করছি, বা আজকে আমরা খানিকটা হলো মানুষের মতন চলাফেরা বা মানুষের যে অধিকার ভোগ করতে পারছি, বা আমাদের যে মানবাধিকারকে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমাদের সমাজের মহাপুরুষদের আপসীন রাজনৈতিক সংঘর্ষ রয়েছে। অর্থাৎ একটা জিনিস ভুললে চলবে না, আজকে আমাদের সমাজের মানুষের জন্য যা যা অধিকার অর্জিত হয়েছে, এই অধিকার অর্জিত হয়েছে রাজনৈতিক সংঘর্ষের কারণে। আবার আমাদের সমাজের যে সমস্ত অধিকার আস্তে আস্তে করে এই জাতিবাদী মানুষেরা আস্তে আস্তে কেড়ে নিচ্ছে, তারাও কিন্তু রাজনৈতিক ক্ষমতা বলেই কেড়ে নিচ্ছে। আবার যদি এই সংস্থাকে, এই সকল অধিকারকে আমি আবার পুনরুদ্ধার করতে চাই, আমাদেরকে কিন্তু রাজনৈতিক সংঘর্ষের মধ্য দিয়ে সেটাকে অর্জন করতে হবে। কেউ আপনাকে দিয়ে যাবে? আপনার অধিকার কি কেউ দিয়ে যাবে? দিয়ে যাবে। তাই বাবা সাহেব ডক্টর আম্বেদকর তিনি দেখেছিলেন, যদি এই সমাজের মানুষকে তার সামাজিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, তার রাজনৈতিক অধিকারকে যদি সুরক্ষিত করতে হয়, সব থেকে বড় অস্ত্র হলো, বড় উইপেন হলো কি? এডুকেশন। জ্যোতিরাও ফুলে এডুকেশনের কথা বলেছেন, তাই তো? ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদ এডুকেশনের কথা বলেছেন, মহাপ্রাণ জগন্নাথ মন্ডল এডুকেশনের কথা বলেছেন, নারায়ণ গুরু, রামস্বামী পেরিয়ার, নাইকার, তারা এডুকেশনের কথা বলেছেন। অর্থাৎ বাবা সাহেব এইরকম একটি মিটিংয়ে, খুব বড় রকমের একটা মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে দাঁড়িয়ে তিনি 1920 সালের 20 জুলাই তিনি বলছেন, ইট ইজ দ্য এডুকেশন which is the right weapon to cut the
সোশ্যাল স্লেভারি। বলছে শিক্ষাই হচ্ছে একমাত্র হাতিয়ার যা দিয়ে এই সামাজিক দাসত্বকে কেটে ফেলা সম্ভব। শিক্ষাকে তারা পাখির চোখ করেছিলেন, এবং শুধু চোখ করেছিলেন না, বাবা সাহেব ডক্টর আম্বেদকর তিনি 1924 সালে হিতকারিণী বহিষ্কৃত সভাকে গঠন করে এবং পরবর্তী সময়ে পিপলস ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ডিপ্রেস ক্লাসেস এডুকেশন সোসাইটি, পিপলস এডুকেশন সোসাইটি, এতগুলো সংগঠন বাড়িয়ে আমার সমাজের মানুষের জন্য স্কুল কলেজ তৈরি করেছিলেন। আপনারা জানেন যে মুম্বাই যে সিদ্ধার্থ কলেজ আছে, সিদ্ধার্থ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, সিদ্ধার্থ কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স, সিদ্ধার্থ কলেজ অফ ল, সিদ্ধার্থ নাইট কলেজ, মিলিন পার্ট, অনেক স্কুল তিনি করেছেন। কেন করেছিলেন? যে না, এইখান থেকে শিক্ষা নিয়ে আমার সমাজের মানুষ তার অধিকারের কথা বলতে পারে। কিন্তু এই যে কথা বলতে পারছেন বা বাবা সাহেব ডক্টর আম্বেদকর তিনি বিদ্যালয় স্থাপন করছেন, এটা কি মনুসংহিতা সায় দেয়? মনুসংহিতা সায় দেয়? তাহলে মনুসংহিতা লাগু আছে, কিন্তু বাবা সাহেব এটা করতে পারলেন। কেন পারলেন? না, কারণ ব্রিটিশ রাজত্ব করছিল। কারা রাজত্ব করছিলেন? ব্রিটিশ সরকার রাজত্ব করছে। কারণ ব্রিটিশ, এই যে ব্রিটিশ তাড়ানোর যে হিড়িক পড়ে গেল, হুজুম জেগে উঠল, কেন না 700 বছর এই দেশে মুসলিমরা শাসন করেছে। 700 বছর শাসন করার সত্ত্বেও এই দেশ থেকে মুসলিমরাও বিদেশি, তাই তো? খান, পাঠান, মোগল, আফগানের বিদেশি, ব্রিটিশরাও বিদেশি, অথচ দুজন বিদেশি, তাদেরকে তাড়ানোর ব্যবস্থা একজনকে করা হচ্ছে, একজনকে করা হচ্ছে। অর্থাৎ বলছে যে 700 বছর মুসলিমদের তারা কখনো হটানোর কথা ভাবেন, অথচ এই দেশের যারা জাতিবাদী বা সোকল্ড যারা উচ্চ বর্গের, তারা তাদের ঘরের মেয়েদেরকে মুসলিম নবাবদের সঙ্গে বিয়ে দিয়ে তারা রাজক্ষমতাকে ভোগ করেছে। সে বেলায় কোনো দোষ নেই, কিন্তু আপনার ছোঁয়া খেলে ওর সমস্যা, আপনার ছোঁয়া খেলে ওর সমস্যা, কিন্তু ওর ঘরে মেয়েকে ও মুসলিমদের সঙ্গে বিয়ে দিয়েছে শুধু ক্ষমতা ভোগ করতে। কিন্তু এরা হঠাৎ করে মুসলিম না তাড়িয়ে তারা কি করলেন? তারা ব্রিটিশদের তাড়ানোর জন্য লেগে পড়ে গেছে। এর কারণ কি? কারণ আমাদের মহাপুরুষরা যেটা চিন্তা করেছিলেন যে এডুকেশনই একমাত্র আমাদের সমাজের মানুষকে মুক্তি দিতে পারে, এই কথা ভেবে আমাদের ব্রিটিশ সরকারের কাছে আমাদের যে জ্যোতিরাও ফুলে প্রথম দেখবেন যে বিভিন্ন সময় তিনি মেমোরেন্ডাম, অর্থাৎ 1848 সাল থেকে মানে তিনি সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন, তিনি ব্রিটিশদের কাছে বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করেছেন। এবং ব্রিটিশও তাদের যে শাসন প্রণালীকে সজীব রাখার জন্য এই দেশের কিছু মানুষকে তারা শিক্ষা দেওয়ার কথা ভেবেছিল। এবং আপনারা দেখবেন যে 1835 খ্রিস্টাব্দে চার্লস মেটক্যাপের নেতৃত্বে, তাই তো, প্রথম যে ইন্ডিয়ান যে ইনস্ট্রাকশন যে মাধ্যম, তার মাধ্যমে শিক্ষা বিস্তারের নীতি গৃহীত হয়। এবং সব থেকে যেটা ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন যেটা বলা হয়, সেটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ। এবং এই উডের ডিসপ্যাচের পরে এই উডের ডিসপ্যাচের প্রভাবে 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের 3খানা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ক্যালকাটা, মুম্বাই এবং চেন্নাই, তাই তো, মাদ্রাস, 3খানা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সকল শ্রেণী মানুষের প্রবেশাধিকার ছিল, কিন্তু এই দেশে বর্ণবাদীরা প্রমাদ বললেন, কারণ তারা মনুসংহিতায় যেখানে লেখা আছে যে শূদ্র এবং মহিলাদের শিক্ষার অধিকার থাকবে না, এবং এই শিক্ষা দেওয়ার ফলে তারা মনে করল যে এই দেশে ব্রিটিশ সরকার তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে। কেন না আমরা মহিলাদের এবং শূদ্রদেরকে শিক্ষা দেব না, আর ব্রিটিশ এদেরকে শিক্ষা দিচ্ছে, ফলে আমাদের ধর্মীয় ভাবে আমাদের উপরে আঘাত হানা হচ্ছে, তাই কি ব্রিটিশ ভাগাও। এবং এই ব্রিটিশ ভাগাও পদ্ধতিতে এসে তারা বিভিন্ন সময় অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন, এই সমস্ত বিভিন্ন নামে তারা এই আন্দোলন করতে তারা লেগে পড়েছে। এই সময় কি হয়েছে যে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের যারা নেতৃত্ব,
তারা দেখেছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলে আমার আখেরে কিছু লাভ হবে না। আমরা নিজস্ব ধারায় আমাদের মহাপুরুষদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আন্দোলন শুরু করেছি। তো বাবা সাহেব যখন তিনি ফিরে এসেছেন উচ্চশিক্ষা লাভ করে, হিতকারিণী বহিষ্কৃত সভা অলরেডি 1924 সালে গঠন করেছেন এবং ব্রিটিশ সরকারও ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং ঠিক এর আগে ব্রিটিশ সরকার 1909 সাল থেকে মর্লেমেন্টো সংস্কার আইন করেছিলেন, তাই তো, যেখানে মুসলিমরা সেপারেট ইলেক্টোরেট পেয়েছিল। এই যে মর্লেমেন্টো যে অ্যাক্ট যেটা রয়েছে, মর্লেমেন্টো রিফর্মস অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1909, ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় প্রতি 10 বছর অন্তর অন্তর আমরা শাসনতান্ত্রিক প্রতিবিধানের জন্য একটা কমিটি পাঠাবো, তার ভিত্তিতে একটা ভারত শাসন আইন তৈরি হবে, তাই তো। আমি আর পেছনেরটা যাচ্ছি না, যেহেতু সময় শর্ট আছে, আমি এই দিক থেকে আস্তে আস্তে করে এগিয়ে যাব। তো আমাদের থেকেও ঠাকুর গুরুচাঁদের নেতৃত্বে সেপারেট ইলেক্টোরেটের ডিমান্ড উঠেছিল যে আমাদেরকেও কিন্তু মুসলিমদের মতো স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা দিতে হবে, অর্থাৎ আমরা আমাদের মানুষদেরকে ভোট দেব। এই অবস্থা থেকে আমাদের 1919 সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষে সাউথ বরো কমিটিকে পাঠিয়েছে। সাউথ বরো কমিটি ছিল ভোটাধিকারের উপর, ভোটাধিকারের উপরে সাউথ বরো কমিটি আসে। এই সাউথ বরো কমিটিতে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এবং বাংলার থেকে মুকুন্দ বিহারী মল্লিক তিনি স্মারকলিপি প্রদান করেন যে প্রাপ্তবয়স্কের ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকার দিতে হবে। এখানে ধনী দরিদ্র, নারী পুরুষ, শিক্ষাগত যোগ্যতা এগুলো কিছুই দেখে না, ভারতীয় হলে আর বয়স হলে তাকে ভোটাধিকার দিতে হবে। কেন না, তার আগে কারা ভোটাধিকার পেত? কারা পেত? যারা ম্যাট্রিক পাস করেছে, যারা মিউনিসিপ্যাল ট্যাক্স 150 টাকা দিত বার্ষিক, যারা কৃষি কর 10 টাকা দিত, যাদের স্বামী যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছে তার বিধবা স্ত্রী পেত, এবং যারা জমিদার ছিল তারা ভোটাধিকার দিত। তাহলে এই ক্যাটেগরি হলে আমার সমাজের মানুষের কারো ভোটাধিকার ছিল? আদৌ ছিল? ভোটাধিকার ছিল না। তো সেই ভোটাধিকারে যখন স্মারকলিপি প্রদান করার পরেও ফল তেমন কিছু হলো, এবং 1919 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা মন্টেগু চেমস্ফোর্ড আইন যেটাকে বলা হয় সংস্কার, 1919 সালে ভারত শাসন আইন হয়, এবং যেখানে প্রথম দ্বৈত শাসন ব্যবস্থার কথা, ডায়ার্কির কথা বলা হয়, যে একটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল থাকবে, একটা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল থাকবে, অর্থাৎ প্রাদেশিক শাসন এখন যেমন বিধানসভা আর লোকসভা এরকম এখানে থাকবে। তো 1919 সালে যখন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হলো, তখন ঠাকুর গুরুচাঁদের দাবি ব্রিটিশ সরকার মেনে নিয়ে একজন মনোনীত সদস্য অ্যাডভোকেট বিশ্বদাস দাসকে নিযুক্ত করেছিলেন বাংলার আইনসভার থেকে। আর ঠাকুর গুরুচাঁদের প্রত্যক্ষ নেতৃত্বে নীরদ বিহারী মল্লিক 1920-তে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে ঠাকুর গুরুচাঁদ বাড়ি বাড়ি, বরিশালে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বলেছিলেন নীরদ বাবুকে একটা ভোট দিও, কারণ তিনি সেই সময় বয়সের ভারে নুজ্জ, যতটা পেরেছেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগের মতো ছিল না, তিনি নীরদ বাবু জিতেছিলেন ভোটে। এই দুজন প্রথম আমাদের বাংলার ক্ষেত্রে রাজনৈতিক যে অধিকার সেটা পায়। এই যে 1919 বা 20-তে আমাদের যে জয়যাত্রা শুরু হয়, তাহলে 19-এর পরে আবার 10 বছর পরে ব্রিটিশ সরকার আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তৈরি করবে। তাই 1927 সালে সাইমন কমিশন গঠন করে ভারতবর্ষে 1928 সালে সাইমন কমিশনকে প্রেরণ করে, এবং এই সাইমন কমিশন এদিকে এদেশের যারা জাতিবাদী যারা নেতৃত্ব রয়েছে কংগ্রেসে, তো তারা দেখছে, প্রমাদ বুঝছে যে এই সাইমন কমিশন আসবে, বাবা সাহেব আবার স্মারকলিপি জমা দেবে, আবার কিছু না কিছু এদের থেকে অধিকারকে তারা ছিনিয়ে। তাই তারা কি করলেন, যে কোনো মতে সাইমন কমিশনের সঙ্গে যাতে বাবা সাহেব ডক্টর আম্বেদকর এবং বাংলার যারা প্রতিনিধি মুকুন্দ বিহারী মল্লিকরা যাতে সাক্ষাৎ না করতে না পারে, এবং সেই কারণে বিভিন্ন জায়গায় পিকেটিং করেছে, তারা একদম হুলিগানিজম করেছে,
করে যাতে দেখা করতে না পারে। কিন্তু বাবা সাহেব ছাড়বার দমবার পাত্র নয়। বাবা সাহেব এবং তার সহযোগীরা এবং বাংলার থেকে মুকুন্দ বিহারী মল্লিকরা সাইমন কমিশনে স্মারকলিপি প্রদান করে এবং সেখানে প্রাপ্তবয়স্কের ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকার, সেপারেট ইলেক্টোরেট, আমাদের শিক্ষার অধিকার, আমাদের চাকুরির যে অধিকার, প্রত্যেকটা বিষয়কে বাবা সাহেব এবং মুকুন্দ বিহারী মল্লিক তারা সেই স্মারকলিপি প্রদান করে তাদের ব্রিটিশ সরকারের কাছে ডিমান্ড করে। ব্রিটিশ সরকার যখন এই কোয়েশ্চেন আনসার হয়, সাক্ষ্য বলে, এটাকে এভিডেন্স, যখন এসে সাক্ষ্য দিতে, তো তখন 162 নম্বর একটা কোয়েশ্চেনে সাইমন কমিশনে বাবা সাহেবকে জিজ্ঞাসা করতে হবে যে ডক্টর, আপনি যে আপনার এই সমস্ত মানুষের জন্য ভোটাধিকার চাইছেন, কিন্তু আপনার সমাজের মানুষ যারা দারিদ্র ক্লিষ্ট, লেখাপড়া জানে না, সচেতন নেই, কুসংস্কারে একদম নিবিষ্ট আছে, এরা কি সঠিকভাবে ভোটদান করতে পারবে? তো বাবা সাহেব বলছেন যে I emphatically maintain that depressed classes voters will be an intelligent voter and they will cast their vote in an intelligent manner also. মানে বলছে যে বাবা সাহেব বলছেন যে আমার এই ডিপ্রেস ক্লাসেসের যারা মানুষ রয়েছে তারা খুব ইন্টেলিজেন্ট ভোটার হবে একদিন, এবং এরা ইন্টেলিজেন্ট ভাবে তারা এই ভোটটাকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত উপায়ে তারা প্রয়োগ করবে। বাবা সাহেব একটা আশা ব্যক্ত করেছিলেন, কিন্তু বাবা সাহেবের সেই আশা সত্যিকারে কি প্রতিফলিত হয়েছে? আমরা বাবা সাহেবের এই বিশ্বাসের দাম দিতে পেরেছি? পারিনি। বছর পর বছর আমাদের ভোটকে পচিয়ে দিয়েছি। অনেকে আমাদের যারা রাজনৈতিক কর্মী আছে যায়, তখন বলে না তোমাদের ভোট দেওয়া যাবে না, তোমাদের ভোট দিলে ভোটটা পচা যাবে, বলে না, এরকম বলে তো? হ্যাঁ, আসলে ও নিজেকে বড় বুদ্ধিমান ভাবে যে বিশাল জেতা দলে ভোট দিলে বোধহয় ভোটের মূল্য নেই। ভোট মানে হচ্ছে মতদান করা, যে তুমি যেটা করতে চাইছো আমি তোমার এগেইনস্টে, তুমি যেটা করতে চাইছো আমি তোমার পক্ষে, অর্থাৎ সম্মতি প্রদান করা, তাই তো? তো এ হলো সাইমন কমিশনের রিপোর্ট। 1930 সালে ব্রিটেনে সাবমিটেড হয়, 30শে মে রিপোর্ট প্রকাশ পায়, এবং 1930 সাল থেকে 1932 সালে পরপর 3টে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই 3টে গোল টেবিল বৈঠকে বাবা সাহেব যোগদান করেছিলেন এবং কংগ্রেসের পক্ষ থেকে মিস্টার গান্ধী দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন। এবং এই গোল টেবিল বৈঠক থেকে বাবা সাহেব আমাদের জন্য কি কি এনেছিলেন? আমাদের জন্য ভোটাধিকার এনেছিলেন, একটি নয় দুটি এনেছিলেন। অর্থাৎ একটা, আমরা আমার সমাজের মানুষকে ভোট দেবো, আর একটা হচ্ছে উচ্চ বর্ণের, তথাকথিত উচ্চ বর্ণের ভোটার মানে প্রার্থীকে ভোট দেবো যে আমাদের কথা ভাবে, অর্থাৎ যিনি আমার হয়ে কাজ করবেন তাকে ভোট দেবো, এবং সে আমার পরে নির্ভরশীল থাকবে, অর্থাৎ আমার কথা না শুনলে সে ভোট পাবে না, সেটা সে জানবে। আর আমার সমাজে সব থেকে প্রকৃত আসল লোকটিকে আমি ভোট দেব। তাহলে এই দুটো ভোটাধিকার আমাদের ছিল। হঠাৎ করে কি হলো, মিস্টার গান্ধী বললেন এটা সরাসরি হিন্দু ধর্মের উপরে আক্রমণ, হিন্দুদেরকে বিভাজন করে দেওয়া হচ্ছে। তিনি বললেন আমি এটা মেনে নেব না, আমি অনশন করব, এবং কথা অনুযায়ী ব্রিটিশ সরকার তার সিদ্ধান্ত থেকে একচুল সরলেন না। আমাদের যে কমনওয়েলথ অ্যাওয়ার্ড আমরা পেলাম, কিন্তু তিনি মিস্টার গান্ধী 1932 সালের 20 অগাস্ট থেকে জারবাদা জেলে বন্দী অবস্থায় তিনি অনশন শুরু করে দিলেন, এবং বাবা সাহেবকে ব্ল্যাকমেইলিং করা হলো। বিভিন্ন সময় থেকে ধমকি আসতে শুরু করলো যে যদি গান্ধীজি মারা যান তাহলে কিন্তু আপনার সমাজকে আমরা একটাও বাঁচতে দেব। বাবা সাহেব উভয় সংকটে পড়লেন। ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে তিনি দেখলেন একদিকে আমার সমাজের মানুষ মার খেয়ে মরে যাবে, আর ওদিকে যদি গান্ধী মারা যায় তাহলে তার প্রশ্নই নেই। ফলে সবটাই বাবা সাহেব পুনা প্যাক্ট সাইন করতে বাধ্য হয়েছে। পুনা প্যাক্ট সাইন করে তিনি 148টা মতন সিট আমাদের রিজার্ভেশন সিট নিয়ে এসেছিলেন, বাংলার জন্য 30টা এনেছিলেন। এই রিজার্ভেশনে প্রথম 1937 সাল 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1937 যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের সমাজের মানুষ ভোটে দাঁড়িয়েছিল। বাংলা থেকে প্রায় 14 জন নবশূদ্র
তখন জয়লাভ করেছে। আমাদের 37 সালের রেজাল্ট মোটামুটি একটা হয়েছে, ভালো হয়েছে। তো আমাদের মানুষ আস্তে 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 করে রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করে। 37-এ হঠাৎ করে কি হলো যে আমাদের ঠাকুর গুরুচাঁদ আমাদের ছেড়ে চলে গেল, তাই তো? 37 সালে চলে যাচ্ছে। এই মঞ্চে হঠাৎ করে ঠাকুর গুরুচাঁদের অনুসারী, তার চিন্তা ভাবনার বাহক মহাপ্রাণ যোগনাথ মন্ডল বাংলার বরিশাল থেকে তিনি সরল দত্তকে, অর্থাৎ অশ্বিনী কুমার দত্তের যে ভাইপো, তাকে পরাজিত করে সাধারণ সিটে তিনি জয়লাভ করলেন। এই জয়লাভ করার ফলে যেটা হলো, বাংলার যে রাজনীতি চলছিল, মহাপ্রাণ যোগনাথ মন্ডল ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি তৈরি করে, একটা প্রেসার গ্রুপ 20 জন এমএলএ কে নিয়ে তৈরি করে, আমাদের স্বার্থ বিরোধী যে সমস্ত কাজ সেই সময় বাংলার বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, অর্থাৎ তিনি তখন ফজলুল হক মন্ত্রিসভার অর্থমন্ত্রী, যে সমস্ত কাজ হচ্ছিল মহাপ্রাণ সেগুলোকে রুখে দিয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের লেখাপড়ার জন্য স্টাইপেন্ড, বিভিন্ন বৃত্তি, আমাদের হস্টেল, প্রচুর কাজ তিনি করলেন এবং কৃষকদের জন্য সমস্ত সুন্দর ব্যবস্থাগুলো করলেন। এই 37-এ থেকে আস্তে 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 যখন অগ্রসর হচ্ছে, সেই মহাসন্ধিক্ষণ আপনারা জানেন 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে আসে এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, তাদের জন্য একটা গণপরিষদ তৈরি করতে হবে। এবং এই গণপরিষদ তৈরি হবে কিসের ভিত্তিতে? না, 1946 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে নির্বাচিত যারা প্রতিনিধি, তারা নির্বাচন করে গণপরিষদে পাঠাবে। যেমন আমরা রাজ্যসভার ক্ষেত্রে বিভিন্ন প্রার্থীকে পাঠাই, এমএলএ এমপিরা ভোট দিয়ে রাজ্যসভার যারা নির্বাচিত তাদের করে পাঠায়। তো এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে বাবা সাহেব তিনি 3খানা রাজনৈতিক দল তৈরি করেছিলেন। আপনারা জানেন যে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি 1936 সালে, তারপরে তিনি তৈরি করেছিলেন 1942 সালে শিডিউল কাস্ট অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন তৈরি করেছিলেন, যার বাংলা শাখা 43 সালে হয়েছিল, এবং তিনি 1956 সালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন। কারণ বাবা সাহেব ঠাকুর গুরুচাঁদ এরা বিশ্বাস করতেন, যদি তোমার অধিকারকে তুমি অর্জন করতে চাও তাহলে রাজ ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে হবে। রাজ ক্ষমতা প্রতিষ্ঠিত না হতে পারলে তুমি তোমার অধিকার পাবে না। বাবা সাহেব এটা খুব ভালো করে বুঝেছেন, তাই তিনি চাইছিলেন যে যেন কোনো প্রকারে আমাকে গণপরিষদে যেতে হবে। মুম্বাই থেকে দাঁড়ালেন, সর্দার প্যাটেল একদম এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, কোনো মতে বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে জয়লাভ করে গণপরিষদে ঢুকতে দেওয়া যাবে না। কথা মতন তাই কাজ হলো। বাবা সাহেব সারা জায়গা থেকে পরাজিত হচ্ছেন। মহাপ্রাণ যোগনাথ মন্ডল বাংলা থেকে 1946 সালে জুলাই মাসে যে নির্বাচনে বাবা সাহেবকে নির্বাচিত করে গণপরিষদে পাঠিয়েছেন। গণপরিষদে পাঠানোর পরে এরা দেখলো যে তো ঢুকে গেছে, তাহলে বাবা সাহেব কোন অংশ থেকে ঢুকেছিলেন? হ্যাঁ, বাকরগঞ্জ, তাই তো? পূর্ববঙ্গের যে অংশ থেকে ঢুকেছিলেন, এই অংশটাকে কেটে বাদ দিতে হবে। কারণ এই অংশটাকে তৎকালীন সময়ে বর্ণ হিন্দুরা কি ভেবেছিলেন, যেটা ক্যান্সার, এটাকে কেটে বাদ দিতে হবে। যে আমরা এত করে বললাম ওকে ঢোকাবো না, এরা ঢুকিয়ে দিল। ঠাকুর গুরুচাঁদের লোকেদের এত সাহস। যখন 1947 সালে দেশ ভাগ হয়, হঠাৎ করে কংগ্রেস বলতে শুরু করলো যে আপনি তো পূর্ববঙ্গ থেকে জিতেছেন, সেটা তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে, ফলে আপনার আগে গণপরিষদের সদস্যপদ নেই। বাবা সাহেব প্রমাণ করলেন যেটা এত বড় ষড়যন্ত্র হচ্ছে। তিনি ব্রিটিশদের সঙ্গে দরবার করলেন, ব্রিটিশ বলেন না, এটি হবে না। উনি আনডিভাইডেড ভারতবর্ষের গণপরিষদের সদস্য, ফলে ওনাকে মনোনীত করতেই হবে। কংগ্রেস বাধ্য হয়ে কংগ্রেসেরই একজন প্রার্থী এম.আর. জয়াকার, তাকে ড্রপ করে দিয়ে, অর্থাৎ একটু কংগ্রেসের বিরুদ্ধে বলেছে বলে তাকে বসিয়ে দিয়ে ওই জায়গা থেকে বাবা সাহেবকে নির্বাচিত করে গণপরিষদে নিয়ে নেওয়া। বাবা সাহেব 1947 সালের 29 আগস্ট
তিনি সংবিধান রচনা কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান মনোনীত হলেন। এই চেয়ারম্যান মনোনীত হওয়ার পরে বাবা সাহেব প্রথম যে কাজটি করলেন, কি করলেন, তার আগে 1947 সালের 15ই মার্চ বাবা সাহেব তপশিলি জাতি, তপশিলি জনজাতিদের জন্য বা ডিপ্রেস ক্লাসের জন্য একটা মেমোরেন্ডাম দিয়েছিলেন। যে মেমোরেন্ডামটা শুধু ধারাগুলো পাল্টে গেছে, ভারতীয় সংবিধানে প্রায় হুবহু আছে। এবং বাবা সাহেব সংবিধান রচনার দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটি করলেন, কষ্ট হচ্ছে, যে কাজটা করলেন, তাহলে আমাদের মনুসংহিতা কি কি কেড়ে নিয়েছিল, কি কি কেড়ে নিয়েছিল দিদি? সামাজিক অধিকার, তাই তো, শিক্ষার অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। বাবা সাহেব দেখলেন এই মৌলিক অধিকারকে আমাকে আইনি অর্থাৎ সাংবিধানিক ভাবে এটাকে সুরক্ষিত করতে হবে। তাই আমার সমাজের মানুষের জন্য প্রথম যেটি করলেন সেটা হচ্ছে আর্টিকেল 14 দিয়ে, আর তো প্রথম 13 দিয়ে কি করলেন, যে এই যে মনুসংহিতা, এই যে শরীয়তি আইন, এই যে যা কিছু আছে, ধর্ম, পুরাণ, হেন তেন, যেগুলো আমার আপনার অধিকারকে ছিনিয়ে নিতে চায়, এই আর্টিকেল 13 দিয়ে তিনি এই সমস্তগুলোকে বাতিল করলেন। আর 14 দিয়ে বললেন যে আইনের চোখে সবাই সমান, নারী, পুরুষ, ধনী, দরিদ্র, জাতি, সব সমান, তাই তো। 15তে সকলকে সমান সুযোগের অধিকার। এইসব দেওয়ার পরে তিনি যেটা দেখলেন যে শিক্ষাটাকে আমাদেরকে করতে হবে, সেই জন্য তিনি কি করলেন, 41, 45, 46 ধারায় আমাদের শিক্ষার ব্যবস্থা করলেন। এখন তো 21 দিয়ে ধারাতেও শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে সামাজিক ভাবে করলেন। শিক্ষার ক্ষেত্রে তিনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখলেন যে এই দেশের যে জাতিবাদী মানসিকতা সম্পন্ন মানুষ বা শাসকেরা রয়েছে, এরা আমার সমাজে মানুষকে উচ্চ শিক্ষা দেবে, তাই তিনি সংবিধানের 15(4) ধারায় আমাদের জন্য সংরক্ষণ রেখে গেলেন। এবং বাবা সাহেব জানতেন যে আমার সমাজের মানুষকে তার ন্যায্য যে প্রাপ্য ভাগ সেটাও দেবেন চাকরি ক্ষেত্রে, তাই বাবা সাহেব 16(4) ধারাতে এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে গেলেন, তাই তো নাকি? এবং দেখলো যে এই সমাজের ছেলে মেয়েরা খেতে পারে না, পড়তে পারে না, ওই ওদের সমান নাম্বার পেয়ে এরা পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষায় টিকতে পারবে না, তাই 335 ধারা লিখে দিলেন। দেখবেন ওই জন্য সিভিল ট্রাইবের ছেলেরা একটু কম নাম্বার পেলেও চাকরি পায়, আর আমাদের সমাজের যারা চাকরি পায় তারা ভাবে আমি বিরাট মেধাবী। আসলে নিচের থেকে ওই 16(4) আর 335 ধারাকে টেনে নিলে তুমি বিগ জিরো, তোমার আর কিছু নেই। তো যাই হোক, তাহলে শিক্ষা, চাকুরি, সামাজিক ভাবে সমস্ত কিছু ভাবে দিলেন। বাবা সাহেব অর্থনৈতিক অধিকার তো আমাদের দিয়েছিলেন, রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 দিয়েছেন, কিন্তু এই দেশের জাতিবাদী শাসকেরা ঘৃণ্য মানসিকতা নিয়ে 1978 সালে 44তম সংশোধনে সেটাকে বাতিল করে দেয়, দিয়ে 300 ধারা করে, যেখানে প্রপার্টি শুধু আইন অর্থাৎ মৌলিক অধিকারে রেখেছিল। এখন মৌলিক অধিকারে থাকলে কি হয়, যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আপনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে রিট জারি করতে পারবেন, রিট ফাইল করতে পারবেন। সেজন্য এরা দেখলো এটা যা যাবে, তাহলে আর দেশে এই যে 37% বা 47%, কেউ কথা বলবেন আপনি বলুন, 37 বা 47% যে বিপিএল এটা থাকতো না, তাহলে ভারত সরকারকে অবশ্যই করে ব্যবস্থা নিতে হতো, যেন প্রকারকে এদেরকে অর্থ বা প্রপার্টি দিতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে বাবা সাহেব এইরকম একটা পরিস্থিতিতে যে সম্পত্তি অধিকার দিয়েছিল, আর আমাদের সমাজের মানুষকে প্রাপ্তবয়স্কের ভিত্তিতে সার্বজনীন ভোটাধিকার দিয়েছিলেন। কত ধারায়? ভারতীয় সংবিধানের 326 ধারা। এবং দেখলেন যে না, এরা শুধু ভোট দিলে হবে না, এদের মধ্য থেকে একটা নির্দিষ্ট সংখ্যক আমাকে প্রতিনিধিত্ব করার জন্য একটা রিজার্ভেশন রাখতে হবে, তাই তিনি 330 এবং 332 ধারায় রাজনৈতিক সংরক্ষণ দিয়েছেন। কিন্তু এটাই আমাদের ক্ষেত্রে যেটা হলো,
ওই 1932 সালে যখন পুনা প্যাক্ট সাইন করে বাবা সাহেব ডক্টর আম্বেদকর, তারপরে থেকে আমাদের সমাজে চামচাদের যুগ শুরু হয়, চামচা তৈরি হয়ে যায়। কারণ বর্ণহিন্দু রাজনৈতিক দলগুলো তাদেরকে টিকিট দেয় যারা সব থেকে বেশি আমার সমাজের মানুষ, আমাদের জাতির সব থেকে ক্ষতি করে, তাকে টিকিট দেয়। ঠিক কিনা বলুন? আর যদি আমরা আমাদের লোককে ভোট দিতে পারতাম, অর্থাৎ আমাদের সমাজে ভালো চায় না কিন্তু আমাদের সমাজের মানুষ, তাদেরকে বর্ণহিন্দুরা ভোট দেয়। আর যদি এরকম হতো যে আমার সমাজের মানুষকে আমরা জেতাবো, তাদের হাজির লোকগুলো আর চান্স পেত যে আমরা যোগ্য নেতাকে পাঠাই। ফলে আমরা যেহেতু যোগ্য নেতাকে ওখানে পাঠাতে পারছি না, এই জন্য যেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অধিকারকে হারিয়ে দিচ্ছি। আমি ছোট্ট করে দিই, অনেকটা সময় বলেছি তো, আসলে ঘন্টার পর ঘন্টা বললেও এটা ছোট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রিজার্ভেশন যেটা আছে সেটাকে প্রায় নিষ্ক্রিয় করে দিয়েছে। কিভাবে নিষ্ক্রিয় করেছে? এক, রিক্রুটমেন্ট করছে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, আমাদের ঘরে ছেলে মেয়ে এমএ পাস করে সব বসে আছে। দুই, চুক্তি ভিত্তিক নিয়োগ, কন্ট্রাক্ট, যেখানে সংরক্ষণ নেই, তাই তো। তিন, প্রাইভেটাইজেশন করে দাও, বেসরকারিকরণ করো, যেখানে সংরক্ষণ নেই। চার, অস্বচ্ছ নিয়োগ পদ্ধতি, তাই তো। অর্থাৎ দুর্নীতি, দুর্নীতি করলে আমাদের যে ভাগ 22% আর 6% সেটা পাওয়া যায়, তাই তো। এটাকে তুলে দিল। নাগরিকত্বকে কেড়ে নেওয়ার একটা জায়গা অলরেডি চলে এসেছে। আপনাকে এটা 6-7 মাসের মধ্যে দেখতে পাবেন যে কি অবস্থা হবে। তাহলে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, সামাজিকভাবে অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, সংরক্ষণ কেড়ে নিচ্ছে। এবার শিক্ষা, 2019 সালে করোনার সময়ের থেকে সারা ভারতবর্ষে 1 লক্ষের উপরে সরকারি স্কুল বন্ধ হয়েছে, আর তার প্রায় দ্বিগুণ প্রাইভেট স্কুল গজিয়েছে। আমার আপনার ঘরে ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে, ওই প্রাইভেট স্কুলের বেতন দিয়ে আমার ঘরের ছেলে মেয়েকে, একটা দুটো ছেলে মেয়েকে পড়ানো সম্ভব না। সম্ভব কি? আবার কিছু জালি মাস্টারমশাই ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তারা ছেলে মেয়েকে কি পড়াবে বুঝতে পারছেন, তাই তো নাকি? তো টোটাল যে শিক্ষা ব্যবস্থা সারা ভারতবর্ষে, এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা চলছে। কেন ভেঙে দেওয়ার পরিকল্পনা? যদি শিক্ষা না থাকে, মানুষ ওই কুসংস্কার আচ্ছন্ন হবে, ধর্মের আভিমুখে মারামারি করছে। মারামারি করছে না, মারামারি করবে, দাঙ্গাতে লিপ্ত হবে। আর মানুষের পেটে যদি শিক্ষা না থাকে তাহলে প্রশ্ন করবে। তাই এই দেশের যারা শাসক রয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যের যারা শাসক রয়েছে, তারা বলছেন যে ভাই তুমি মানুষ হয়েও না, তুমি শুধুমাত্র একজন ভোটার হও। মানুষ হতে গেলে তো মৌলিক অধিকার থাকতে হবে, মানবিক অধিকার থাকতে হবে। তো ওরা কোনো মানুষ চায় না, ওরা কি চায়? ওরা চায় শুধু ভোটার। তুমি 1 পাউচ খাও, মাংস খাও, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তুমি শুধু ভোটটা দিও, আর তোমার কোনো কাজ নেই। এখন আমার সমাজের মানুষ যখন এই শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার নিয়ে যখন কথা বলছে, ওরা কি করছে? তখন ওরা আমাদের লোকদেরকে হিন্দু মুসলিম করে দিচ্ছে। কি করছে? হিন্দু মুসলিম করে দিচ্ছে। অর্থাৎ যখনই দেখে বর্ণহিন্দুরা যে এই তপশিলি জাতি, জনজাতির মানুষরা তার প্রাপ্য ন্যায্য অধিকার চাইছে, ভাই এদেরকে হিন্দু মুসলিমে ব্যস্ত করে। কি প্রমাণ নিচ্ছে তো নাকি? চারিদিকে নজর রাখছেন তো? হ্যাঁ, কারণ বাবা সাহেব ডক্টর আম্বেদকর বলেছিলেন যে তুমি শুধুমাত্র সেই সময় হিন্দু যখন রায়ট লাগবে। এটা কে বলছেন? বাবা সাহেব আম্বেদকর বলছেন। আর 2-4টে করে একটা করতে আমি শেষ করে দিই, কারণ অনেক সময় চলে গেছে। সেটা যে এই স্বাধীনতা আন্দোলন চলছিল, তাই তো। স্বাধীনতা আন্দোলন করার সময় যখন স্বদেশী আন্দোলন চলছে, ঘুচার ঠাকুরকে সবাই, মানে সিআর দাস থেকে শুরু করে গান্ধীজি সবাই বলছে ঘুচার ঠাকুর আপনি আমাদের এই সঙ্গে আসুন, দেশ ও মাতৃকার মুক্তি ঘটাতে হবে। হ্যাঁ, সব বলছে। ঠাকুর ঘুচার বলছে যে আমি আপনাদের এইটার সঙ্গে এটা যাবো না, কেননা দেশের মানুষ
দেশমাতৃকা সে নিজেই বোঝে না কে দেশমাতৃকা। তাদের পেটে শিক্ষা না, আগে শিক্ষা দিন, ওরা বুঝলে ওরা নিজেরাই চলে যায়, আমার বলতে। তা দেখছে দু চারটে মুখে দিয়ে কাজ হবে না। তো কংগ্রেসের অম্বিকাচরণ মজুমদার, সে গিয়ে দু-চার ঠাকুরের কিছু অনুসারীদেরকে বলছে, আরে তোদের বড় কর্তা বুঝতে পারছে না, দেশমাতৃকার এই সময় এরকম বসে থাকলে হয়, ঝাঁপিয়ে পড়তে হবে। আর আমাদের লোক তো একটু পান খাওয়া, মানে হাওয়া খাওয়া অভ্যাস আমাদের লোকের। হাওয়া খেয়ে এসে দু-চার ঠাকুরের হাতে পতাকা নিয়ে এসে, ওই চরকাওয়ালা পতাকা নিয়ে এসে ওই বন্দে মাতরম করে ঢুকছে, এবং উঠোনে এসে যখন জটলা পাকিয়েছে দু-চার ঠাকুর খুব রেগে গেছে, দু-চার ঠাকুর খুব রেগেও যেত। তখন বলছে, তোরা তো স্বদেশী, আমি তো বিদেশি। দু-চার ঠাকুর রাগ করে বলছে। তো তখন বোঝানোর শেষে দু-চার ঠাকুর বলছেন যে তোরা যে এত লাফালাফি করছিস, স্বাধীনতা যখন পাবি তখন কি হবে বুঝেছিস? কিছু বুঝিস? তখন দু-চার ঠাকুর বলছেন, স্বাধীনতা যবে পাবে কারা উপকৃত হবে, পারো কি সে কথা বলিতে? কর্তা আজ যারা যারা, সেদিন একত্রে তারা রচনা করিবে দেশের শাসনতন্ত্র। রাজাদের সে সভায় তোমাদের স্থান নয়, তোমরা তো শুধু বাদ্যযন্ত্র। যুদ্ধকালে প্রয়োজন বাদ্যযন্ত্র আগমন, যুদ্ধ শেষে কে করে তাহার সন্ধান। আর কিছু বলে দিতে হবে? তা আমাদের লোকেরা, তারা তার নাগরিকত্ব চলে যাচ্ছে, তাদের শিক্ষার অধিকার চলে যাচ্ছে, অর্থনৈতিক অধিকার চলে যাচ্ছে, কর্মসংস্থান নেই, চাকরি চলে যাচ্ছে। তারা গিয়ে কি করছেন? তারা নাকি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে টাইট দেবে। আরে এগুলো কি সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ কি কেড়ে নিচ্ছে? কারা কেড়ে নিচ্ছে? তাই তো, তাহলে আর একটা বিশেষ সম্প্রদায় নিচ্ছে। তাহলে শত্রুকে চিহ্নিত করাটাও এটাই হচ্ছে মূল কাজ, চিহ্নিত। তো এই যে আন্দোলন হয়েছে, বাবা সাহেব আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে একটা বিরাট ভ্যাকুম তৈরি হচ্ছে। সেই ভ্যাকুম থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখিয়েছিলেন কে? মহাপ্রাণ চলে গেছেন, কে দেখিয়েছিলেন? মান্যবর কাঞ্চীলাল। তিনি 1964-তে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই সমাজের মানুষকে সচেতন করতে শুরু করেছিলেন, এবং তিনি যিনি বুঝেছিলেন যে এই সমাজে চাকরিজীবী মানুষের কাছে কিছু বুদ্ধি আছে, কিছু অর্থ আছে, তাই তো, কিছু বোধ আছে, এদেরকে সংগঠিত করে আমাদের যে ক্ষমতা, যে আমাদের যে অধিকার, সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। আর পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে আমার শক্তি লাগবে। তাই তিনি কি করলেন? বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মৃত্যু দিবসে 1978 সালে তিনি বামসেফ গঠন করেছিলেন। বামসেফ কি? ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে ব্যাকওয়ার্ড এন্ড মাইনরিটি ক্লাসেস এমপ্লয়িজ ফেডারেশন। এটাকে তৈরি করার পরে তিনি দেখলেন এবার কিছু রাজনৈতিক কার্যকলাপ শুরু করা যায়। তাই উনি 1981 সালে DS4 দলিত শোষণ সংঘর্ষ সমিতি তিনি তৈরি করেছেন, এবং তিনি এই রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি বাবা সাহেবকে সবার কাছে প্রাসঙ্গিক করে তুলেছেন, তাই তো। তো আজকে আমরা যদি বাবা সাহেব যে আশা ব্যক্ত করেছিলেন যে আমার সমাজের মানুষ যে মূল্যবান ভোটাধিকার আছে, তার সঠিক প্রয়োগ কোথায় করা উচিত, এই অনুধাবন যদি না করে, কিছুদিন পরে আমার আপনার সঙ্গে ডিটেনশন ক্যাম্পে দেখা হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় ভীম।